ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আপনাদের সঙ্গে বেশ কিছু অঙ্ক নিয়ে কথা বলবো এবং স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভগ্নাংশ থেকে শুরু করে দশমিক ভগ্নাংশ, সরলীকরণ, বর্গ, বর্গমূল, গড়, অনুপাত, সমানুপাত, এইভাবে সম্ভাব্যতা পর্যন্ত মোট 20টা টপিক এখানে রয়েছে। এই টপিকসগুলো থেকে আপনাদের প্রত্যেকটা টপিক্সের 3-4টা করে অঙ্ক আমি করে দিব এবং অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে সে ধরনের অঙ্কগুলোই আমাদের এই আলোচনায় থাকবে। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এখন পর্যন্ত তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, তো আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করছি। 1 নম্বর অঙ্কটা দেখেন, ভগ্নাংশ রিলেটেড এই অঙ্কটা। কি বলা হচ্ছে? কোন ভগ্নাংশটি 3 ভাগের 2 ভাগ থেকে বড়, অর্থাৎ 2 ভাগ 3 থেকে বড় কোন ভগ্নাংশটি নিচের। তো এই প্রশ্নটা বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন। তো আমরা অঙ্কটা করব কিভাবে আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে। আমরা করব 2 ভাগ 3 এই জিনিসটা প্রথমে আমরা লিখব। পাশাপাশি আমরা 33 ভাগ 50 প্রথম ভগ্নাংশটা লিখব। এরপরে 8 ভাগ 11 দ্বিতীয়টা লিখব। এরপরে 3 ভাগ 5 তৃতীয়টা লিখব এবং 13 ভাগ 27 আমরা চতুর্থ ভগ্নাংশটা লিখব। এই যে কয়েকটা ভগ্নাংশ রয়েছে, এই ভগ্নাংশ কয়েকটার মধ্যে মূলত কম্পেয়ার করতে হবে 2 ভাগ 3 এই ভগ্নাংশটার সাথে বাকিগুলোর। ঠিক আছে, তো বাকি ভগ্নাংশগুলোর যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের কীরকম হবে একটু ভালোভাবে আপনারা খেয়াল করেন। এই যে প্রথম ভগ্নাংশটা আমি মার্ক করলাম, যেটা দেওয়া ছিল সেটা মার্ক করার পরে বাকিগুলোর মধ্যে আমরা দেখব যে এটার তুলনায় বড় এই 4টার মধ্যে কোনটা। যে কোনোটা বড়, নিশ্চয়ই বড়টা খুঁজে বের করলেই আমরা কিন্তু বুঝে যাব যে সেটাই 2 ভাগ 3 থেকে বড়। তো বড় খুঁজে বের করার জন্য আমরা কম্পেয়ার করব কিভাবে? এই কোণাটাকে গুণ করব, এরপরে এই কোণাটা গুণ করব। তো এই কোণাটা গুণ করে 50 দুগুণ 100 আমরা এটার নিচে বসাবো। এরপর এই কোণাটা গুণ করে 3 33 99 হয়, আমরা এখানে বসাবো। তাহলে 100 বড় নাকি 99 বড়? অবশ্যই 100 বড়। তার মানে এই ভগ্নাংশটা ছোট, আমরা বুঝে ফেললাম, এই জন্য এটা হবে না। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। তো আমরা একটু অন্য কালার ব্যবহার করছি। তাহলে 2 আর 11 আমরা গুণ করব। 2 আর 11 গুণ করলে 11 দুগুণ 22 এখানে বসাবো। আর 3 আর 8 গুণ করব। 3 8 কত? 24 এখানে বসাবো। আচ্ছা বলেন তো দেখি, 22 বড় নাকি 24 বড়? তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এখানে 24 বড়। তাহলে যেহেতু 24 বড়, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের 2 ভাগ 3 থেকে বড়। বাকি দুটো আপনারা কম্পেয়ার করে দেখেন। আপনারা যদি এই ভগ্নাংশটা এবং এই ভগ্নাংশটা, এই দুটো যদি আপনারা কম্পেয়ার করেন, আপনারা দেখবেন যে এটার তুলনায় এই দুটো ছোট হচ্ছে। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে 8 ভাগ 11 এই ভগ্নাংশটা 2 ভাগ 3 থেকে বড়। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের খ নম্বরটা রাইট। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। একজন গোয়ালা তার n সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক অংশ দিল, দ্বিতীয় পুত্রকে দিল 4 ভাগের 1 ভাগ, তৃতীয় পুত্রকে দিল 5 ভাগের 1 ভাগ এবং বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল? তার মানে এখানে দেখেন শুরুতেই কিন্তু বলা হচ্ছে যে একজন গোয়ালার n সংখ্যক গাভী ছিল। তার মানে n এর মান কত হবে সেটা আমাদের কিন্তু ফাইন্ড আউট করতে বলেছে। আমরা এটা নিশ্চিত হয়ে গিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে ওই গোয়ালার n সংখ্যক গাভী ছিল। তাহলে n সংখ্যক গাভীর মধ্যে তাহলে প্রথম পুত্রকে দিয়েছে সে হাফ অংশ। তার মানে হাফ অংশ মানে কি? n এর হাফ অংশ মানে কি? n ভাগ 2। এটা হচ্ছে প্রথম পুত্রকে দেওয়া তার গাভীর পরিমাণ, যেহেতু মোট গাভী ছিল n সংখ্যক। আর দ্বিতীয় পুত্রকে দিয়েছে যেহেতু 4 ভাগের 1 ভাগ, তার মানে কার 4 ভাগের 1 ভাগ? n এর 4 ভাগের 1 ভাগ, তার মানে n ভাগ 4 হবে। তৃতীয় পুত্রকে দিয়েছে 1 ভাগ 5, তার মানে n ভাগ 5 এটা হবে। এবং বলেছে যে বাকি 7টি গাভী, তার মানে এইগুলো হওয়ার পরে আরও 7টা গাভী তার কাছে ছিল। এই সবগুলো মেলায় কিন্তু এনটা হয়েছে, তাই না? আপনারা যদি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্নমতে বিশ্লেষণ করেন, আপনারা দেখতে পাবেন যে n ভাগ 2, n ভাগ 4 এবং n ভাগ 5 যোগ 7 ইকুয়াল হচ্ছে ওই মোট গাভীর সংখ্যা। তাহলে বা আমরা কি করব? আমরা হচ্ছে 2, 4 এবং 5 এদের আমরা লসাগু করব। তাহলে 2, 4 এবং 5 এর লসাগু কত হয়? 2, 4, 5। তাহলে 2 দিয়ে যদি দেই 2 1 2, 2 দুগুণ 4, 5, তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে লসাগু হচ্ছে 20। তাহলে 2 দিয়ে 20কে ভাগ করলে 10, 10 দিয়ে nকে গুণ করলে 10n, যোগ 4 দিয়ে যদি 5কে ভাগ করি 5, 4 5 20, 5 দিয়ে nকে গুণ করলে 5n, যোগ 5 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে 4, 4 দিয়ে nকে গুণ করলে 4n বা 4n, প্লাস হচ্ছে 7 দিয়ে সরাসরি 20কে গুণ করলে 7 দুগুণ 14, তার মানে 140।
ইকুয়াল কত n। তাহলে n এর নিচে 1 রয়েছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, আর গুণ, তাহলে আমরা এক লাইন কমাবো। তাহলে 4 আর 5 9, 9 আর 10 19, তাহলে 19n হচ্ছে আমাদের হচ্ছে এখানে উপরে, তাহলে 19n যোগ হচ্ছে 140, তার মানে এই লাইনটা দ্বারা এটাকে গুণ, তার মানে এটাই হচ্ছে ইকুয়াল এই 20 থেকে যদি আমরা মানে 20 দিয়ে আমরা যদি এনকে গুণ করি তাহলে 20n। তাহলে আমরা সুতরাং বলতে পারি, সরি এখানে শূন্যটা মিসিং হয়ে গিয়েছে, 140, তার মানে আমরা বলতে পারি 140 ইকুয়াল এই 20 থেকে যদি আমরা 19 বাদ দিই তাহলে থাকে n। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 140, তার মানে ওই গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল? 140টি। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা তো দ্রুত আপনারা করতে পারবেন। যাদের এই ক্যালকুলেশনে কোনো প্রবলেম নেই তাদের কিন্তু এই অঙ্কটা করতেও কোনো সমস্যা আপনাদের হওয়ার কথা না, ঠিক আছে। আর যদি গাভীর সংখ্যা না বলে, n সংখ্যক না বলে যদি বলতো একজন গোয়ালার কিছু সংখ্যক গাভী আছে, তাহলে আমরা ধরে নিতাম যে ধরি গাভীর সংখ্যা x অথবা এখানকার n, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু অঙ্কটা করতাম। তো এই ধরনের অঙ্ক করার আরও একটা প্রসেস রয়েছে, পুরো সংখ্যাকে এক বিবেচনা করে, অর্থাৎ গাভীর সংখ্যা 1 ধরে তারপরে আমাদের অঙ্কটা করা। আমরা সেটা করিনি কেন? কারণ হচ্ছে এখানে n সংখ্যক গাভী ছিল, সেটা কিন্তু বলা হয়েছে। তারপরেও যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক, আপনারা এই 1 ধরে নিয়েও অঙ্কটা করতে পারতেন। তো আমি অন্য কোনো জায়গায় সে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, তো এবার আমরা এই অঙ্কটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন। 3 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 0.4 গুণন 0.02 গুণন 0.08। এটার হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা কি রেখেছিলাম? আমাদের কিন্তু শুরুতে ছিল ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশের পরেই আমাদের ছিল, দেখে আমরা চার্টে কি ছিল, রাইট, ভগ্নাংশের পরেই কিন্তু আমাদের দশমিক ভগ্নাংশ ছিল। তো আমরা এবারে বেশ কয়েকটা দশমিক ভগ্নাংশের অঙ্ক করব। তাহলে খেয়াল করেন এই অঙ্কটাতে কি হবে। আমরা আগে অঙ্কটা তুলি, 0.4 গুণন 0.02 গুণন হচ্ছে 0.08। ওকে, তাহলে কি হবে? এই অঙ্কটা করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে দশমিকের পর কয়েকটা করে ঘর আছে সেটা বিবেচনা করা। তাহলে দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 1 ঘর, তাহলে কয় ঘর হচ্ছে? 2 2 4 আর 1 5 ঘর, তাই না? তাহলে দশমিকের পরে কয়টা ঘর হবে? 1টা 2টা 3টা 4টা 5টা ঘর হবে। আর সামনে আমরা এমনিতেই একটা শূন্য বসাই দিতে পারি। তাহলে বলেন তো 5টা যদি ঘর হয় তাহলে 8 আর 2 গুণ করলে 8 2 16, 4 16 64, তাহলে 64 হচ্ছে। আর বাকি 3টা ঘর আমরা 0 দিয়ে মেকআপ করে দিব। এটাই হচ্ছে বেস্ট ওয়ে এই ধরনের অঙ্ক করার। এর চেয়ে সহজে আর অঙ্ক করা সম্ভব না কিন্তু এই ধরনের অঙ্ক। তার মানে আমাদের সঠিক উত্তর কোনটা? 0.3064। তার মানে আমরা বলতে পারি 0.3064, ঠিক আছে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এরপরে এই অঙ্কটা দেখেন আপনারা স্ক্রিনে, তো দেখতে পাচ্ছেন 0.004, তারপর হোল স্কোয়ার দেওয়া রয়েছে বা স্কোয়ার দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব? 0.004 গুণন 0.004 কেন করলাম? কারণ হচ্ছে আমরা তো জানি যে এক্স এর উপর স্কোয়ার, তার মানে এক্স ইন্টু এক্স, তাহলে 2টা এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তার মানে 0.004 আর 0.004 এতটুকু গুণ করলে হচ্ছে এটার সমান হবে। তাহলে আমরা এর আগের ফর্মুলাটাই কাজে লাগাতে পারি। তাহলে দশমিকের পরে আছে 3 ঘর, দশমিকের পরে 3 ঘর, তাহলে দশমিকের পরে কয় ঘর হবে? 1 2 3 4 5 6 ঘর হবে। তাহলে 4 4 কত হয়? 16, তাহলে 16 বসাই দিলাম। আর বাকি 4টা ঘরে 4টা শূন্য দিয়ে আমরা মেকআপ করে দিলাম। আর সামনে তো একটা 0 এমনিতেই আমরা বসাতে পারি। তার মানে আমাদের সঠিক উত্তর কত হচ্ছে? আমাদের কিন্তু এই অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে 4টা শূন্য 1 4। তার মানে নিশ্চয়ই খ নম্বর অপশনে আমাদের রয়েছে 0.4 ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে 0.2 এর 20% কত। এই ধরনের অঙ্ক বিভিন্ন সময় পরীক্ষায় আসতে দেখা যায় এবং এই ধরনের অঙ্ক আপনারা কিন্তু অনেক সময় ভুল করে ফেলেন। তাহলে 0.2, তাহলে আমরা অঙ্কটা সরাসরি তুলি। 0.2 এর 20% বা 20%। তাহলে 20% মানে কি বলেন তো? যেহেতু পার্সেন্ট আছে তার মানে এর নিচে 100 কল্পনা করতে হবে। তাহলে 0.2 এর 20% মানে উপরে 20, তার নিচে কত? তার নিচে হচ্ছে 100, ঠিক আছে। তাহলে আমরা কি করব? আমরা এই 0 0 কাটা দিতে পারি। তো এর আগে আমরা একটু করি, 0.2 এটার দশমিক যদি তুলে দেই নিচে থাকে একটা 1 আর 2 এর জন্য একটা 0। তার মানে আমরা আবার যদি লাইনটা লিখি, 2/10 এর উপরে হচ্ছে 20, তার নিচে কত? 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 10 2 20, তাহলে 2 2 দিয়ে যদি আমরা 100কে কাটি, 50 2 100, 2 দিয়ে যদি আমরা 50কে কাটি, 25 2 50, তার মানে উপরে 1, তার নিচে 25। তার মানে এই অঙ্কের আমাদের ফাইনালি বের হচ্ছে 1/25। 1/25 তো অ্যান্সারে নাই, তাই না? আচ্ছা বলেন তো
1/25, এটাকে যদি আমরা ভাগ করি 25 দ্বারা 1কে, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিব, যেহেতু ভাগ যায় না আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিব, আর 4/25 কত হবে 100। দশমিকের ভাগ নিশ্চয়ই আপনারা করতে জানেন, এটুকু করতে না জানলে তো আর হবে না, তাই না? তাহলে দশমিকের ভাগ অনুযায়ী আমরা অ্যান্সার বের করলাম কত, 0.04। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কি, খ নম্বরটা রাইট, 0.04 হচ্ছে এটার সঠিক উত্তর। তো এ পর্যায়ে আরও একবার বলি, আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সরলীকরণের আরও কয়েকটা অঙ্ক আমরা করব। তো দেখেন, এটাও কিন্তু সরলীকরণের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক আপনারা নিশ্চয়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখেন। তো এই অঙ্কগুলো আপনারা খুব দ্রুত করবেন কিভাবে, আমি একটু শেখাই দিই আপনাদেরকে। 0.1 রয়েছে, গুণন 0.03 রয়েছে, গুণন 0.004 রয়েছে। দশমিকের পরে কয়টা শূন্য আছে একটু ভালো করে আপনারা কিন্তু খেয়াল করবেন। ওকে, তো আমি একটু মুছে দিই এই লাইনটা, দিয়ে আমি একটু লাইনটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখেন কি হচ্ছে, 0.1 গুণন 0.03, তার মানে এখানে 3 ঘর, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, আর নিচে কত আছে 0.01 গুণন 0.06। আপনারা এই ধরনের অঙ্কগুলো করার সময় মনে রাখবেন যে দশমিকের পরে, এই যে দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর, আর এই দশমিকের পরে কয় ঘর আছে, 1 ঘর। তো এই দুটোর দশমিক যদি আপনারা তুলে দিতে চান, তাহলে এটার দশমিকের অর্থাৎ এই 1-এর ডান দিকে একটা শূন্য নিয়ে 2 ঘর বানাতে হবে, বানায়া এটা আর এটা তুলে দেবেন আপনারা। ওকে, এটা দেখেন দশমিকের পর 2 ঘর আছে, দশমিকের পর 2 ঘর আছে, তার মানে এইটাকে আর এটাকে তুলে দেওয়া যায়, সেম জিনিস, তাই না? আর এটার নিচে তো কোনো সংখ্যা নাই, এই জন্য গুণ চিহ্ন দিয়ে দশমিকের জন্য আমরা কি দিব, একটা 1 দিব, দশমিক তুলে দিলাম, আর 3 ঘরের জন্য কয়টা শূন্য দিব, 3টা। এইভাবে আপনারা দশমিকগুলো প্রথমেই তুলে দেবেন। তুলে দেওয়ার পরে আপনারা পরের লাইনে যদি আসেন, তার মানে আমরা একটা লাইন টানলাম, লাইনটা টানার পর আমরা কি করব, আমরা এগুলো লিখব। তাহলে উপরে কত আছে, উপরে আছে 10, লিখলাম 10, গুণন মানে দশমিক এখন নেই, উপরে 3, গুণন কত আছে উপরে 4, আর নিচে কত হচ্ছে 1, গুণন এখানে কত 6, গুণন কত 1000, আমরা দিয়ে দিলাম বসায়, তাই না? তাহলে এবার আমরা কাটবো, 0 0 কেটে দিলাম। ওকে, 3 দিয়ে যদি কাটি 3 2 6, 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে 2 2 4, এই 2 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে 50 2 100, তাহলে কত হচ্ছে উপরে 1, তার নিচে 50, 1/50 অ্যান্সারে নেই, তাই না? আচ্ছা, এবার আমরা ভাগ করব, তাহলে 1 50 দ্বারা ভাগ 1কে, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ভাগ যায় না, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিলাম, এবার ভাগ যায়, তাহলে 50 2 100, তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি কত, 0.02 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি বলেন তো দেখি, 0.02, তার মানে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটা দেখেন, এটাও সরলীকরণের একটা অঙ্ক। সরলীকরণের আমি বেশ কয়েকটা অঙ্ক রেখেছি, কেননা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার সময় আপনাদের মানে পরীক্ষায় আসতে দেখা যায় অধিকাংশ সময়। তাহলে অঙ্কটা যদি আমরা তুলি, কি আছে, এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট, আবার এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, আবার এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এক্স প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমি একটু বলি, এই ধরনের অঙ্ক তোলার সময়ই আপনাদের ভুল হয়ে যায়, ওই জন্য একটু ভালো করে আপনারা মনোযোগের সহিত অঙ্কটা দেখবেন, তারপরে তুলবেন। তাহলে ইকুয়াল আমরা জানি ব এর ভা গু জো বি, অর্থাৎ প্রথমে বন্ধনীর কাজ, বন্ধনীর মধ্যে প্রথমে প্রথম বন্ধনী, এরপরে দ্বিতীয় বন্ধনী, এরপরে তৃতীয় বন্ধনী, এভাবে এর ভাগ গুণ যোগ বিয়োগ এই কাজগুলো ধারাবাহিকভাবে আপনাদের করতে হবে। তাহলে দেখেন, এখানে আমরা বন্ধনীর কাজটা শুরুতে করব। তাহলে এক্স লিখলাম, মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম, এক্স মাইনাস, সব ঠিক থাকবে, শুধু এই জায়গার কাজটুকু হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স মাইনাস, দেখেন এখানে তো আর যোগ বিয়োগ করা যাচ্ছে না, তাই মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আবার প্লাসে মাইনাসে -1, ফার্স্ট ব্র্যাকেট উঠে চলে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এইবার দেখেন সেকেন্ড ব্র্যাকেটের কাজ, যেহেতু প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ। তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কিন্তু আমরা চাইলে কাটাকাটি করতে পারি, এক্স এক্স ক্রস। তাহলে আমরা লিখবো এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস, এখানে বলেন তো দেখি মাইনাস আছে, আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে +1, এবং সেকেন্ড ব্র্যাকেট উঠে চলে গিয়েছে। তাহলে এবার আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ এক্স মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আবার প্লাসে মাইনাসে -1, এক্স এক্স ক্রস হয়ে গেল, তার মানে ইকুয়াল কি দাঁড়ালো আমাদের, -1 হচ্ছে অ্যান্সার। তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট, ঠিক আছে।
তো এইভাবেই বুঝে বুঝে আমরা যদি অঙ্ক করি তাহলে কখনোই কিন্তু আর ভুল হবে না, এবং এই ধরনের অঙ্কগুলো চোখের নিমেষেই কিন্তু আপনাদের ভুল হয়ে যেতে পারে। এই কারণে খুবই ভালো করে আপনারা অঙ্কটা তুলবেন, তোলার পরে আপনারা করার চেষ্টা করবেন একদম নিয়ম মেনে, যেটা মন চাবে যখন তখন সেটা করবেন না। এই নিয়মের যদি ব্যত্যয় ঘটে তাহলে এই অঙ্ক কখনোই কিন্তু আপনারা করতে পারবেন না। তবে আমি একটু বলি যে এই ধরনের বন্ধনীগুলোর পূর্বে যদি দেখেন কোনো কিছুর উপরে এরকম টান আছে, সেটাকে কিন্তু আমরা বলতে পারি রেখা বন্ধনী। তার মানে শুরুতে রেখা বন্ধনীর কাজ, তারপরে প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। সাধারণত আমরা ব্যবহার কম দেখতে পাই রেখা বন্ধনীর, এই জন্য আমি কিন্তু উল্লেখ করিনি। তারপরেও আপনাদের একটু বলে দিলাম যে বন্ধনীর মধ্যে রেখা বন্ধনীর কাজ সবার পূর্বে, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এরপরে এর ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এভাবেই কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের এই কাজগুলো করতে হবে। ওকে, তো কিছুটা নয়েজ হয়তো আপনারা ভিডিওতে পাবেন, আমি গ্রামে চলে এসেছি, এই জন্য আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। তো আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন, কোন সংখ্যার বা কোনো সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে। ওকে, তো এখানে একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা এই অঙ্কটা ভালো করে করবেন, করার পরে এই হোমওয়ার্কটা আপনারা সলিউশন করবেন, করার পরে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে কোন সংখ্যার বলেছে, তার মানে আমরা শুরুতে ধরবো, যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের কি এক্স। আমরা একটু লিখছি ধরি সংখ্যাটি এক্স। এবারে আমরা লিখব প্রশ্ন মতে। ওকে, তাহলে প্রশ্ন মতে লিখে আমরা কি লিখব, কোনো সংখ্যার বর্গমূল, তার মানে এক্স এর বর্গমূল, এর সাথে 20 যোগ করলে তাহলে তার সাথে 20 যোগ করে দিলাম, যোগ করলে 5-এর বর্গ হবে, তার মানে ফলাফল হবে 5-এর বর্গ। বর্গ মানে কি, বর্গ মানে অবশ্যই এই যে হোল স্কোয়ার, এটা হবে। তার মানে এখন আমরা যদি এক্স এর মান বের করি তাহলে সাথে সাথে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে বা আমরা এই রুট এক্সকে এই দিক রাখলাম, ইকুয়াল 5×5 = 25, আর এই 20 যদি ওইদিকে চলে যায় কত হয় বলেন তো, -20। তাহলে 25 থেকে 20 বাদ দিলে থাকে 5। এবার যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে বা আমরা উভয় দিকে বর্গ করব, এদিকেও বর্গ এদিকেও বর্গ, আমরা উভয় দিকে চাইলে বর্গ করতেই পারি। তাহলে স্কোয়ারের রুট কাটা যাচ্ছে, আর 5×5 = 25, তাহলে বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে 25। তার মানে সুতরাং আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে 25। তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এরপরে দেখেন এই যে অঙ্কটা রয়েছে এখানে, এই অঙ্কটা আমরা কিন্তু আপনাদেরকে HW দিচ্ছি, কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে 4-এর বর্গ হবে। সেই সংখ্যাটা কত আপনাদের বের করতে হবে। তাহলে অবশ্যই আপনারা 8 নম্বরের হোমওয়ার্ক লিখে কমেন্ট সেকশনে জানাবেন যে এর উত্তরটা কত হচ্ছে। অবশ্যই অঙ্কগুলো করার সময় আপনারা খাতা কলম নিয়ে বসবেন এবং আমার সাথে সাথে অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং খাতায় তুলে রাখবেন। ঠিক আছে, আর যদি আপনারা চান এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি, আপনাদের ইউটিউবে যত ভিডিও আমি আপলোড দিচ্ছি গণিতের, এগুলোর যদি শিটগুলো পেতে চান, হ্যাঁ, অঙ্কগুলো করার সময় যাতে আপনাদের হেল্প হয়, পাশাপাশি একটা নির্দিষ্ট সিলেবাস ধরে ধরে অঙ্কের শিট ধরে ধরে আপনারা যদি সলিউশন করতে চান, তাহলে অবশ্যই পেইড ব্যাচে আপনাদেরকে জয়েন করতে হবে। গণিতের এই মুহূর্তে একটা বেসিক ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে এবং আজকে থেকেই এর ক্লাস শুরু হয়েছে এবং প্রথম কয়েকটা রেকর্ডেড ক্লাস আমরা দিচ্ছি স্টুডেন্টদেরকে। তো আপনারা চাইলে অবশ্যই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারেন। সর্বমোট 120 দিন ব্যাপী সেই কোর্সটা চলে এবং কোর্সটা কিন্তু কেবলই শুরু হয়েছে। আপনাদের জন্য এটাই সুযোগ, আপনারা অঙ্ক একেবারে জিরো থেকে প্রো লেভেল অবধি আমার কাছে শিখতে পারবেন। 120 দিন বা 4 মাস ব্যাপী সেই কোর্সটা চলবে এবং কোর্স ফি কিন্তু 2000 টাকা। ওকে, একটু বেশি, কেননা এখানে কিন্তু মোটামুটি গণিতের একেবারে রিটেন প্লাস প্রিলি দুইটাই কভার করা হবে এবং A to Z আলোচনা করা হবে। পুরো ভিডিওর লেকচার শিটগুলো আপনারা পাবেন, পাশাপাশি গণিতের আপনারা সাজেশন পাবেন। ঠিক আছে, তো আমি আর না বলি এই সম্পর্কে কিছু, আপনারা স্পেসিফিক হয়তো ভিডিও পাবেন এই ব্যাপারে, আমি তখন আপনাদের আরও বিস্তারিত জানিয়ে দেব। তো যারা যোগাযোগ করতে চান আমার সাথে, তাহলে 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন। এবং ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। প্রথম যে কয়েকটা ক্লাস হবে আমি আপনাদেরকে রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দিব, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং কন্টিনিউ করতে পারবেন আমাদের সাথে। এবং অবশ্যই এখানে হিউজ পরিমাণে লাইভ ক্লাস হবে, হিউজ পরিমাণে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে এবং প্রয়োজন অনুপাতে আপনাদেরকে শিট প্রোভাইড করা হবে। পাশাপাশি আপনারা মডেল টেস্ট দেওয়ারও এখানে কিন্তু সুযোগ পাবেন। এক কথায় যত ধরনের সাপোর্ট এই 4 মাসে আমরা আপনাদেরকে দিব। পাশাপাশি ভিডিওগুলো 2 বছরের জন্য রেকর্ডেড অবস্থায় থাকবে। কোর্স শেষ হয়ে গেলেও আপনারা 2 বছর অবধি সেই ভিডিওগুলো কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পারবেন। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা দেখেন, এই ধরনের বর্গমূলের অঙ্ক কিন্তু কিছুটা কঠিন আপনাদের জন্য যারা আপনারা বর্গমূলের নিয়মটা কম জানেন।
ওকে, বলা হচ্ছে 0.0001 এর বর্গমূল কত, অর্থাৎ দশমিকের পরে এখানে 4টা ঘর দেখা যাচ্ছে। তো যেহেতু দশমিকের পরে অর্থাৎ 0.0001 এই 4টা ঘর দেখা যাচ্ছে, বর্গমূল করার সময় কিন্তু আমরা এই দিক থেকে টান দিই, টান দিয়ে আমরা এইভাবে জোড়া জোড়া মিলে বর্গমূল করি। তো এই অঙ্ক করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে দশমিক দিবেন আপনারা, 0 আছে 0 দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এখানে 2টা শূন্য আছে, একটা লিখবেন। এখানে আবার এক জোড়া আছে, শুধু তো 1 আছে, আপনারা 1 লিখবেন। এটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এভাবে শর্টকাটে আপনারা দশমিকের বর্গমূলগুলো বুঝে বুঝে করতে পারবেন। তো আমি ডিটেলস আর না বলি, বর্গমূল সম্পর্কে স্পেসিফিক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দশমিকের বর্গমূল এবং পূর্ণ সংখ্যার বর্গমূল সেখান থেকে দেখে শিখতে পারেন। আমি কমেন্ট বক্সে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং এই ভিডিওটা শেষ করার পরেই আপনারা সেগুলো চেক করবেন। ওকে, তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 6558 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ভালো করে শোনেন। আচ্ছা, আমি যদি এই অঙ্কটা ছোট করে দিই আপনাদেরকে, এখানে তো একটা বড় সংখ্যা দেওয়া আছে, তাই না? বড় সংখ্যা থাকার কারণে আপনারা কিন্তু বুঝতে পারেন না এই ধরনের অঙ্ক। আমি যদি একটা ছোট সংখ্যা দিয়ে দিই, ধরেন আমি বললাম যে 32 একটা সংখ্যা, আমি বললাম 32-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা বলেন তো দেখি, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, এরপরে 25, এরপরে 36, এরপরে 49, এগুলো সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা। কেন? কেননা 4কে আমরা 2-এর স্কোয়ার হিসেবে লিখতে পারি, 9কে 3-এর স্কোয়ার হিসেবে লিখতে পারি, এইভাবে 49কে 7-এর স্কোয়ার হিসেবে লিখতে পারি। এই জন্য এরা কিন্তু প্রত্যেকটাই কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে। আচ্ছা এবার আসেন, আমি যেহেতু বলেছি 32-এর সাথে, তার মানে এখানে আমি 32 কল্পনা করেছি, 32-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে 32-এর কাছাকাছি কোন সংখ্যা পূর্ণবর্গ? আমরা দেখতে পাচ্ছি 36 পূর্ণবর্গ। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 32-এর সাথে আমি যদি 4 যোগ করি তাহলে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে নিঃসন্দেহে। এখন আপনারা তো এটা ছোট জন্য বুঝে ফেললেন, আমরা করব কিভাবে? 32-এর আমরা বর্গমূল করব, তাহলে বর্গমূল করে 5 দিতে পারি, 5 5-এ 25। অবশিষ্ট কত থাকলো? অবশিষ্ট থাকলো কিন্তু 25-এর পরে 5 2 7। তার মানে 5 হচ্ছে এর কি? বর্গমূল, 5 দশমিক সামথিং। তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা বিবেচনা করব। আচ্ছা, পূর্ণ সংখ্যা বিবেচনা করলাম 5, বলে তো দেখি 5-এর পরের সংখ্যাটা কত? 6। তাহলে 5-এর সাথে 1 যোগ করব, 5-এর একে কত হবে? 6। তাহলে 6-এর আমরা বর্গ করব, তার মানে নিঃসন্দেহে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে কত যোগ করলে? আমাদের কিন্তু বলতে পারছি আমরা যে 32-এর সাথে যদি আমরা, এখানে 6 6 36 হচ্ছে, তাহলে 4 যোগ করলে আমাদের কি হবে? পূর্ণবর্গ হবে। অঙ্কটা করার প্রসেসটা কিন্তু কিছুটা জটিল, তবে আপনারা যদি বুঝে যান তাহলে কিন্তু সহজেই করে ফেলতে পারবেন। তাহলে খেয়াল করেন, 6558 একটা সংখ্যা, তাহলে 6558 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে আপনাদের কিন্তু খুঁজে বের করতে হবে। তো 6558 এর যদি আমরা বর্গমূল করি, ওকে, তাহলে আমরা বর্গমূল করতে পারি 6558, তাহলে জোড়া জোড়া মেলাবো, 1 জোড়া 2 জোড়া, তাহলে 8 দিব, 8 8-এ 64 হবে, থাকলো কত? 1। তাহলে 58 কেটে নামালাম এখানে। এবারে এখানে 8-এর ডাবল কত বসাবো? 16 বসাবো, বসালাম। বসানোর পরে আমরা দেখব যে এখানে যদি আমরা 1 বসাই তাহলে এখানেও 1 বসাতে হবে। 1 বসালে কি হয়? 161, 161। তার মানে এখানে যদি 161 থাকতো 58-এর জায়গায়, এই যে এখানে আমি অন্য কালার দিয়ে দেখাই দিচ্ছি, এখানে যদি এই যে 58 রয়েছে, 58-র জায়গায় যদি 161 থাকতো তাহলে কিন্তু মিলে যাইতো, মিলে গিয়ে এখানে এই বক্সে কিন্তু 0 আসতো। তখন কিন্তু আমরা বুঝে ফেলতাম যে এখানে আমাদের সংখ্যাটা মিলে গিয়েছে। 81 আর 81 গুণ করলে 6561 হচ্ছে। ঠিক আছে, এই যে 61 হবে কিন্তু, কেননা এখানে আরও যদি আমরা 3 বাড়াই দেই তাহলেই কেবল এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তার মানে 6558 এর সাথে যদি আমরা কত যোগ করি? 3 যোগ করি, তাহলে কি হয়? তাহলে পূর্ণবর্গ হয়। দেখেন এখানে 3 কম, তার মানে আমাদের সঠিক উত্তর হবে কত? 3। তার মানে 6558 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে 6561 এটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 6558 এর সাথে 3 যোগ করতে হবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাই কিন্তু হচ্ছে, তাই না? তাহলে 6558 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ এটা হলো কিভাবে বুঝলাম? তার মানে দেখেন এবারে মিলে গিয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 8 8-এ 64 হচ্ছে, থাকলো কত? 1, 161 হলো। 8-এর ডাবল কত আসলো? 16, এখানে 1 বসালাম, এখানেও 1, 161 161, তাহলে মিলে গেল। তার মানে আমাদের নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে এখানকার মধ্যে 3। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
11 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত। ওকে, যে অঙ্কগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বর্তমানে অর্থাৎ রিসেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু মানে 10 বার 15 বার 20 বার করে রিপিটেড অঙ্ক। এই জন্য আমি কিন্তু আমার এই সিরিয়ালে রেখেছি। ঠিক আছে, তো আপনারা একটু সিরিয়ালটা দেখেন। আমি শুরুতে যেটা দেখিয়েছিলাম আপনাদের, এগুলো কিসের অঙ্ক দেখেন। আমরা কিন্তু শুরুতে এই যে 3টা টপিক, এই 3টা টপিকের অঙ্ক করেছি। কি কি করেছি? ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এবং সরলীকরণ। এরপরে আমাদের কিন্তু শুরু হয়েছে বর্গ এবং বর্গমূল, যে অঙ্কগুলো চলছে। এগুলো শেষ করার পরে আমরা কিন্তু গড় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং এই সিরিয়ালটা আপনারা মাথায় রাখবেন, এই সিরিয়াল অনুযায়ী কিন্তু ভিডিওগুলো আপলোড করা হবে। এবং এখানে পাটিগণিত আছে, পাটিগণিতের পরে বীজগণিত হবে, বীজগণিতের পরে জ্যামিতি হবে। আপনারা অবশ্যই এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখেন, ভিডিওগুলো কিন্তু ধারাবাহিকভাবে আপলোড হবে। আপনারা অবশ্যই খাতা কলম নেবেন এবং অঙ্কগুলো ঠিকমতো করবেন এবং প্র্যাকটিস করবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাবেন। ঠিক আছে, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারি যে আপনাদের ইন্টারাকশন ঠিক কীরকম হচ্ছে। ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আমরা এই অঙ্কটাতে ছিলাম, কি বলা হচ্ছে যে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি। তাহলে সংখ্যা যেহেতু, তার মানে আমরা ধরবো অবশ্যই যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এবার প্রশ্ন মতে আমরা সরাসরি লিখব। প্রশ্ন মতে কি হবে যে একটি সংখ্যার বর্গ, তার মানে বর্গ মানে কি, বর্গমূল নয় কিন্তু, একটি সংখ্যার বর্গ, এটা হলো বর্গ। এই যে এ পর্যন্ত আসলাম, তার বর্গমূলের, তার মানে তার বর্গমূল মানে কার বর্গমূল, ওই সংখ্যাটার বর্গমূলের চেয়ে 14 বেশি। তার মানে এই বর্গ করলে যা হবে, বর্গমূল করলে তার চেয়ে আরও 14 বেশি হবে। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে যে বিল্ড আপ করা, এইটা যত দ্রুত শিখতে পারবেন তত আপনাদের কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, অবশ্যই আপনারা এটা নিয়ম মাফিক কীভাবে করতে হয় 10, 12, 15, 20টা অঙ্ক যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা কিন্তু বুঝে যাবেন, এবং এগুলোই ধরে ধরে শিখতে হয় ক্লাসে। এই জন্যই আপনাদেরকে একটা কোর্সে জয়েন করা উচিত। আমার কাছে যে করতে হবে এমনটা না, আপনারা যে কোনো কারো কাছেই করতে পারেন, অফলাইন অনলাইন দুইভাবেই করতে পারেন। তবে অবশ্যই আপনারা একটু ধরে ধরে ভিডিওগুলো বুঝে বুঝে আপনাদেরকে করতে হবে, তাহলেই কেবল আপনারা সাকসেস হতে পারবেন। তাহলে দেখেন, বা আমরা কি করতে পারি, এক্সের উপরে স্কোয়ার দিলাম ইকুয়াল, আমরা এখানে এক কাজ করতে পারি, এই যে রুট এক্স আছে, এই রুট এক্সকে আমরা এই দিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, কোন দিকে, আমরা বাম দিকে নিয়ে আসতে পারি, অথবা আমরা অন্যভাবেও ক্যালকুলেশন করতে পারি। তো দেখেন, আমরা যদি এটাকে নিয়ে আসি তাহলে রুট এক্স হচ্ছে ইকুয়াল কত হচ্ছে, 14 হচ্ছে, তাই না? এখন যেহেতু রুট তুলে দিতে হবে এক্স এর মান বের করার জন্য, তো সেক্ষেত্রে আমরা করব কি, আমরা উভয় দিকে বর্গ করব, এদিকেও বর্গ এদিকেও বর্গ, বর্গ বর্গ করার পরে সবশেষে ফাইনালি যে লাইনটা আসবে সেটাতে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করার পর ফাইনালি অ্যান্সার বের হবে। তো এই প্রসেসটা কিন্তু এমসিকিউ অঙ্কের ক্ষেত্রে কিছুটা জটিল হয়ে যাবে, আপনাদের প্রায় 2.5-3 মিনিট ব্যয় হয়ে যাবে। আর এমসিকিউ অঙ্ক করার জন্য তো এত সময় পরীক্ষার হলে আপনারা পাবেন না, তাই না? এটা কিন্তু সঠিকভাবে ইকুয়েশন বিল্ড আপ করা হয়েছে, ক্যালকুলেশন করলে নিঃসন্দেহে আপনারা উত্তর পেয়ে যাবেন। কিন্তু আমরা শর্টকাটেই অঙ্কটা করতে চাই। শর্টকাটে করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটি সংখ্যার বর্গ, আপনারা অপশন টেস্ট করা শুরু করবেন। যখন দেখবেন এভাবে সময় লাগছে, অপশন টেস্ট করবেন। একটি সংখ্যার বর্গ, তার মানে আমরা ধরে নিলাম সংখ্যাটা 2, যেহেতু আমরা জানি না। একটি সংখ্যার বর্গ, তাহলে 2 এর বর্গ কত, 4। তার বর্গমূলের চেয়ে, তাহলে 2 এর বর্গমূল কত, 2 এর বর্গমূল 1.something, তাই না? তার মানে এটা খুবই ছোট সংখ্যা হবে নিশ্চয়ই, বর্গমূলের চেয়ে 14 বেশি। তার মানে দশমিক আসলো, তার মানে এখানে এটা উত্তর হবে না নিঃসন্দেহে। এবার বলা হচ্ছে, আমরা উত্তর ধরলাম 3, তাহলে একটি সংখ্যার বর্গ, তাহলে 3 এর বর্গ 9, তার বর্গমূলের চেয়ে 14 বেশি, তাহলে 3 এর বর্গমূল কত, 3 এর বর্গমূল তো আমাদের দশমিক আসতেছে, তার মানে এটাও হবে না। এবার আসেন একটি সংখ্যার বর্গ, তাহলে বর্গ 4 এর বর্গ কত, 4 এর বর্গ ইকুয়াল টু 16, তাহলে 4 এর বর্গ 16, তার বর্গমূলের চেয়ে, তাহলে 16 এর বর্গমূল কত, 16 এর বর্গমূল হচ্ছে 4, বর্গমূলের চেয়ে কত, কত বেশি, 14 বেশি। তাহলে খেয়াল করেন, 14 যদি বেশি হয় তাহলে বর্গমূল, তার মানে আমরা বলতে পারি যে 4 এর বর্গমূল কত, 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এই 16 2 এর চেয়ে 14 বেশি হচ্ছে নিঃসন্দেহে, তার মানে আমরা বলতে পারি গ নম্বর অপশনটা রাইট। তো দেখেন, এখানেও কিন্তু কিছুটা জটিলতা রয়েছে, আপনাদের বুঝতে হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু একটু ভালো করে মাথা কাটান যে একটি সংখ্যার, আমি একটু মুছে দেই, একটি সংখ্যার বর্গ, তার মানে এই সংখ্যাটা যদি এটা হয়, এই সংখ্যাটার বর্গ, তার মানে 16, এ পর্যন্ত আমরা আসলাম। তার বর্গমূলের, তার মানে এর বর্গমূল কত, এর বর্গমূল 2, চেয়ে 14 বেশি। আচ্ছা বলেন তো, 2 এর চেয়ে এই সংখ্যাটা 14 বেশি হচ্ছে কিনা? অবশ্যই।
14 2 16 হচ্ছে, এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট। আপনাদের আমি অপশন টেস্ট করে এই অঙ্কটা করতে বলবো, ঠিক আছে? এতে আপনাদের সময় বেঁচে যাবে। ওকে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? তো এই ধরনের অঙ্ক আমরা চাইলে ডিটেলস মেথডেও করতে পারি, চাইলে আমরা শর্টকাট মেথডেও করতে পারি। তো 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড়, এই এমসিকিউ টাইপের অঙ্ক করার জন্য একেবারে সুপার শর্টকাট মেথড রয়েছে। সুপার শর্টকাট মেথডটা কি? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন, অ্যান্সার চলে আসবে। যদি গড় বের করতে বলে কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যার, তাহলে 49 একে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25। তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার সঠিক উত্তর 25। এবারে আমরা পরেরটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? 13 নম্বর অঙ্কটা দেখেন। এই ধরনের অঙ্ক বিভিন্ন সময়ে চাকরি পরীক্ষা আসতে দেখা যায়, এবং আমাদের কিন্তু সিরিয়ালে আমাদের গড় ছিল, অর্থাৎ বর্গ এবং বর্গমূলের পরে আমাদের কিন্তু গড়ের অঙ্ক ছিল, আমরা দেখেছি। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, তিনটি ক্রমিক সংখ্যা, সংখ্যাগুলো কিন্তু ক্রমিক, আপনাদের একটু ভালো করে মনোযোগ দিতে হবে। ক্রমিক সংখ্যা কি মনে রাখবেন? 1 এরপরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এই সংখ্যাগুলো কিন্তু কি? সংখ্যাগুলো অবশ্যই ক্রমিক। ক্রমিকের আরেক নাম কিন্তু ধারাবাহিক, যার ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা। তাহলে বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যা। আচ্ছা, আমরা যদি ধরি প্রথম ক্রমিক সংখ্যাটা এক্স, যেহেতু আমরা জানি না, তিনটি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা এক্স, তারপরের সংখ্যাটা তাহলে কি হবে? এক্স প্লাস 1, তারপরের সংখ্যাটা কি হবে? এক্স প্লাস 2। আমরা এভাবেও ধরতে পারি, অথবা আমরা ধরতে পারি, প্রথম ক্রমিক সংখ্যাটা হচ্ছে, মানে মাঝখানের ক্রমিক সংখ্যাটা হচ্ছে এক্স, তার পরেরটা হচ্ছে এক্স প্লাস 1, তার আগেরটা হচ্ছে এক্স মাইনাস 1। আমরা এটাও ধরতে পারি। তবে এইভাবে ধরতে পারলে, মানে নিচে যেভাবে আমি লিখেছি এইভাবে ধরতে পারলে কিন্তু অঙ্ক দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? আমরা সাধারণত যারা একটু অঙ্ক বুঝি বা করতে পারি তারা কিন্তু এইভাবে ধরি। আপনারা যারা একটু কম বোঝেন তারা কিন্তু এভাবে ধরবেন, ঠিক আছে? তো অঙ্ক যত প্র্যাকটিস করবেন আপনারা কিন্তু নতুনত্ব বা অঙ্কের মধ্যে খুব দ্রুত করার যে প্রসেস, এগুলো কিন্তু শিখে যাবেন। তো আমরা এভাবেই করব আজকে, ঠিক আছে? ইতিপূর্বে আমি কিন্তু এটার মতো করে দিয়েছি, আমি এবার এটাই করে দিব। তাহলে ধরি প্রথম ক্রমিক সংখ্যাটা এক্স মাইনাস 1, দ্বিতীয়টা এক্স এবং তৃতীয়টা এক্স প্লাস 1। তাহলে কি হবে? যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তার মানে আমরা এবার গুণ করব। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, এই তিনটার গুণফল কত হবে? তাদের যোগফলের 5 গুণ। তার মানে এই সংখ্যাগুলো আমরা যোগ করব, এক্স মাইনাস 1 যোগ এক্স প্লাস 1, এই যোগফলের কয় গুণ? যোগফলের 5 গুণ। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল, তাই না? তাহলে এখানে আমাদের কি হবে বলেন তো দেখি? এক্স ইন্টু এটা এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো ইকুয়াল। এখানে এক্স এক্স এক্স, তাহলে 3x, তাহলে 1 1 কাটা গেল, তাহলে 5 দ্বারা গুণ, তাহলে ইন্টু হচ্ছে 5, তাই না? তাহলে এই দিকের এক্স আর এই দিকের এক্সও আমরা ক্রস করে দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3 5 15। তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 15, এই একের দিকে আসলে হয়ে যায় 16। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এই স্কোয়ার যদি এই দিকে আসে তাহলে রুট হয়ে যায়, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 4। তাহলে অ্যান্সার কিন্তু 4 না, আমাদের ভালো করে খেয়াল করতে হবে, অ্যান্সার কিন্তু 4 নয়। কি বলেছে অঙ্কটাতে? বলেছে কিন্তু সংখ্যা তিনটির গড় কত, আমাদের কিন্তু গড় বের করতে বলেছে। তাহলে আমরা এবার প্রথম সংখ্যাটা খুঁজে বের করব। আমাদের প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হচ্ছে, দেখেন এই এক্স এর মান কত? এক্স এর মান বের করেছে 4। তাহলে এক্স মাইনাস 1 কত? তাহলে 3। এক্স প্লাস 1 কত? 5। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর গড় মানে কি? গড় মানে এই তিনটা সংখ্যা যোগ করে কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ, গড় পেয়ে যাব আমরা সাথে সাথেই, তাই না? তাহলে আমরা এদের যদি গড় বের করতে চাই, তাহলে 5 আর 4 9 আর 3 12, তাহলে 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসে অ্যান্সার? 4। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 14 নম্বর অঙ্কটা খেয়াল করেন। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় এখানে কিন্তু আমাদের 2 ঘন্টায় হবে আমাদের কিন্তু কত মাইল? শুধু 85 মাইল। তা আমি এটাকে একটু মুছে দিচ্ছি। এখানে কত হবে? এখানে শুধু 85, ঠিক আছে? তা আমাদের একটু মিস হয়ে গিয়েছিল এখানে, যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় প্রথম 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া হবে? এই অঙ্কটা আপনারা দেখেছেন, এবং এই ধরনের অঙ্ক কিন্তু কিছুটা কঠিন অঙ্ক। তারপরেও আমি আপনাদের একটু বোঝাই দিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে বলা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম, তাহলে ধরলাম ঢাকা, এবং এখান থেকে আমরা আসলাম এই পর্যন্ত। ঢাকা থেকে চট্টগ্রাম ধরেন, এটা আমরা লিখলাম চট্টগ্রাম। এর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 185 মাইল, ঠিক আছে? 185 মাইল গেল এটা। এরপরে এই পর্যন্ত এসেছি আমরা।
যে চট্টগ্রাম থেকে একটি বাস, তাহলে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে একটা বাস, কি করেছে এই বাসটা আমাদের হচ্ছে 2 ঘন্টায় প্রথম 85 মাইল, তাহলে 2 ঘন্টায় প্রথম 85 মাইল গিয়েছে। আচ্ছা বলেন তো দেখি 2 ঘন্টায় যদি বাসটা 85 মাইল যায়, তার মানে হচ্ছে যে 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া হবে, তাই না? তাহলে গড়ে ঘন্টায় 50 মাইলের অর্থ কী? তার মানে আমরা বুঝতে পারি যে গড়ে ঘন্টায় 50 মাইল মানে 1 ঘন্টায় যাবে 50 মাইল, 1 ঘন্টায় 50 মাইল, এটাই তো বোঝায়, তাই না? গড়ে ঘন্টায় 50 মাইল মানে 1 ঘন্টায় 50 মাইল। তাহলে 1 ঘন্টায় যদি বাসটা 50 মাইল যায়, তার মানে আমরা উল্টো দিক থেকে যদি বলি যে 50 মাইল যায় 60 মিনিটে বা 1 ঘন্টায়, আমরা এভাবেও বলতে পারি। তাহলে আমরা এটাই লিখি যে 50 মাইল যায় 60 মিনিটে, আমরা লিখলাম এভাবে, ঠিক আছে, 60 মিনিটে। যেহেতু আমাদের অ্যান্সারগুলো মিনিটে রয়েছে, আমরা মিনিট লিখলাম। যেহেতু যেটা বের করতে বলেছে আমরা সাধারণত মিনিটটাকে ডান দিকে রাখি, মানে সেইটাকে ডান দিকে রাখি। এক্ষেত্রে যেহেতু মিনিট, তাই আমরা এটাকে ডান দিকে রাখছি। তাহলে 50 মাইল যায় 60 মিনিটে। তাহলে এবার 1 মাইল যাবে নিশ্চয়ই কম সময়ে, তাহলে কম মানে ভাগ। এবার তাহলে 185 মাইল যাবে, তাই না? 185 মাইল রাস্তা, তাহলে 185 মাইল যাবে, তার মানে 60 গুণন 185 ভাগ কত? ভাগ হচ্ছে 50। 0 0 কাটা দিলাম, তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 5 15, থাকলো কত? 3। তাহলে 5 7 35, তাহলে 6 আর 37 আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে আমরা 6 আর 37 গুণ করি, তাহলে 6 7 42 এর 2 হাতে 4, 3 6 18 আর 4 22। তাহলে কত মিনিট? 222 মিনিট। তাহলে কি হচ্ছে বলেন তো দেখি? আমরা কিন্তু মোট যে যাচ্ছি কত মিনিটে? 222 মিনিটে। এখন বলা হচ্ছে যে 2 ঘন্টায় গিয়েছি আমরা প্রথম 85 মাইল, তাহলে 2 ঘন্টা মানে কত মিনিট? 120 মিনিট। বাকি আরও কত সময় লাগবে? 102 মিনিট। তার মানে আমাদের উত্তর হবে 102 মিনিট। খ নম্বর অ্যান্সারটা রাইট। এই অঙ্কটা একবারই হয়তো আপনারা পুরোটাই বুঝবেন না, অঙ্কটা ধীরে ধীরে ভিডিওটা পজ করে আবারও আপনারা শুনবেন, আবারও দেখবেন, তাহলে কিন্তু একেবারে সুন্দরভাবে আপনারা বুঝে যাবেন। ওকে, এবার আমরা 15 নম্বরে চলে যাচ্ছি। 15 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এক ব্যক্তি ঘন্টায় 40 কিলোমিটার বেগে 2 ঘন্টা এবং ঘন্টায় 60 কিলোমিটার বেগে আরও 2 ঘন্টা গাড়ি চালালেন। তার গাড়ির গড় গতিবেগ কত? খুবই সহজ অঙ্ক এটা। তাহলে এক ব্যক্তি ঘন্টায় 40 কিলোমিটার বেগে 2 ঘন্টা গাড়ি চালিয়েছে, তার মানে মোট 40 দুগুণ 80 কিলোমিটার। আবার ঘন্টায় 60 কিলোমিটার বেগে 2 ঘন্টা গাড়ি চালিয়েছে, তার মানে 60 দুগুণ 120 কিলোমিটার, তাই না? তাহলে 60 আর 120 কত হয়? 200। তাহলে মোট হচ্ছে 200 কিলোমিটার। তাহলে কয় ঘন্টা সময় লেগেছে? 2 2 4। তাহলে 200কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 50-এ কত হবে? 200। তার মানে 50 কিলোমিটার পার আওয়ারে মানে হচ্ছে গড় গতিবেগ তার ছিল। ঠিক আছে, এবার আমরা 16তে চলে যাচ্ছি। 16 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 16 নম্বরে বলা হচ্ছে পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85 ও 92। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর 87 হয়? ঠিক আছে, তার মানে আমরা চতুর্থ পরীক্ষার নম্বরটা যেহেতু জানি না, তাহলে চতুর্থ পরীক্ষায় সে এক্স নম্বর পেয়েছে, আমরা সেটা ধরে নিব। তাহলে পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে প্রথম পরীক্ষায় সে 82 পেয়েছে, পরেরটাতে সে 85 পেয়েছে, তারপরেরটাতে সে 92 পেয়েছে, আর চতুর্থ পরীক্ষায় সে ধরলাম এক্স পেয়েছে। তাহলে যেহেতু বলেছে হচ্ছে প্রাপ্ত নম্বর এত, তাহলে গড় বের করতে হবে। তাহলে গড় মানে কি? গড় মানে এই 4টা সংখ্যা যোগ করে কত দিয়ে ভাগ? 4 দিয়ে ভাগ, গড় পাওয়া গেল। তাহলে গড় কত? গড় হচ্ছে 87। তাহলে 87 বসাই দিলাম। এটাই হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে। তাহলে 2 5 2 7, 7 2 9 বসাই দিলাম। 9 9 আর 8, তাহলে 3 8 24 আর 1 25। তাহলে 259 যোগ কত? উপরে এক্স ভাগ কত? 4 ইকুয়াল কত? 87। এবার আমরা আর গুণ করবো, এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে আমরা বলতে পারি 259 যোগ এক্স ইকুয়াল টু 4 7 28 8 হাতে 2, 4 8 32, 33 34, তাই না? তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? আমরা আবার গুণ করি, 4 7 28 8 হাতে 2, 4 8 32 আর 2 34, তাহলে 384। তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 348 হচ্ছে, 348 মাইনাস হচ্ছে 259, তাই না? তার মানে 348 থেকে যদি আমরা 259 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 9 9 18, তার মানে এখানে হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আছে উপরে 14, তাহলে 8, তার মানে 89, তার মানে 89 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে? তাকে অবশ্যই 89 নম্বর পেতে হবে।
তাহলেই গড় প্রাপ্ত নম্বর 87 হবে। ঠিক আছে, তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট। 17 নম্বরটা দেখেন, বলা হচ্ছে একজন বোলার গড়ে 22 রান দিয়ে 6টি উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 14 রান দিয়ে 4টি উইকেট পান, তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো। ক্রিকেট খেলা সম্পর্কে যাদের জ্ঞান বা ধারণা একটু রয়েছে তারা কিন্তু বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। যাদের একেবারেই কোনো নলেজ নেই ক্রিকেট খেলা সম্পর্কে তারা কিন্তু অঙ্কগুলো সঠিকভাবে বুঝতে পারবেন না। তারপরে আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে, একজন বোলার গড়ে 22 রান দিয়ে 6টি উইকেট পান, তাহলে গড়ে রান দিয়েছে 22 আর উইকেট পেয়েছে কয়টা? উইকেট পেয়েছে 6টি, তাহলে 6টি উইকেট আর রান দিয়েছে 22, তাহলে মোট রান কত দিয়েছে সে? 6 × 12 2, হাতে 1, 6 × 12 আর 1 13, তাহলে 132 রান দিয়েছে। এবার আসেন পরবর্তী খেলায় গড়ে 14 রান দিয়ে, তাহলে গড়ে রান দিয়েছে 14 আর মোট উইকেট পাইছে 4টা, তাহলে 4টি, তাহলে 4 14 কত রান দিয়েছে সে? 56 রান দিয়েছে, তাহলে 6 এর 2 8, 5 আর 3 8 আর 1, তাহলে 188 রান দিয়েছে সে কয়টা উইকেট পেতে? 6 আর 4 10টা উইকেট পেতে, 10টি উইকেট পেতে। এবার বলেছে তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন, তাহলে গড়ে উইকেট প্রতি রান দিয়েছেন 188কে 10 দ্বারা ভাগ, তার মানে ফলাফল হবে 18.8, তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাইট। ওকে, এ পর্যায়ে আমি একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন। ওকে, এবার আমরা 18তে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে একজন ছাত্র 240 টাকায় কতগুলো কলম কিনলো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনলো? অঙ্কটা কিন্তু কঠিন, তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি না আপনাদের, আপাতত আপনারা একটু ভালোভাবে ট্রাই করবেন এই অঙ্কটা যে উত্তর কত হবে। আচ্ছা, যেহেতু কঠিন অঙ্ক আমি একটু আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করি, তো যাই হোক এই ধরনের অঙ্ক তো আগে করে দেয়নি তাই না, এই জন্য আমি করে দিচ্ছি। আসলে দেখেন একজন ছাত্র 240 টাকায় কতগুলো কলম কিনলো। আচ্ছা, কতগুলো কলম কিনলো যেহেতু বলা নেই, তার মানে আমরা ধরলাম এক্সট্রা কলম কিনলো। আচ্ছা বলেন তো, যদি এক্সট্রা কলম কিনে থাকে সে প্রত্যেকটা কলমের দাম কত? তাহলে 240কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা কলমের দাম, মনে রাখবেন এটা হচ্ছে প্রতিটা কলমের দাম, তার মানে এই লাইন থেকে আমরা এটা বের করতে পারলাম। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, আচ্ছা একটি কলম বেশি পাওয়া মানে কি? একটা কলম বেশি মানে এক্স এর সাথে 1 যোগ, তাহলে তার প্রতিটি কলম প্রত্যেকটা কলমের দাম এত টাকা হতো, তাহলে নিঃসন্দেহে আমরা বুঝে ফেললাম যে 240 টাকায় এক্সট্রা কলম কিনলে একটা কলমের দাম এত। যদি একটা কলম বেশি পাইতো, এই যে বেশি পেত, তার মানে প্রতিটি কলমের দাম হতো এত টাকা, তার মানে দাম কিছুটা, দাম গড়ে 1 টাকা কম পড়তো, তার মানে এই দুটোর বিয়োগফল মানে কিন্তু 1। এই যে প্রশ্ন মতে বিল্ড আপ করা, আমি বারবার বলতেছি এই বিষয়টাই কিন্তু জরুরি। এইটা যদি ধরতে না পারেন তাহলে কখনোই আপনারা অঙ্কগুলো ঠিকমতো করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনারা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে আপনারা ফাইনালি অ্যান্সার পাবেন x = 15, মনে রাখবেন x = 15 পাবেন। ঠিক আছে, তার মানে আমি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করে দিয়েছি, এখন আপনারা বাকিটা লসাগু করেন বা সরলীকরণ করেন, নিশ্চয়ই আপনারা করতে পারেন এই বিষয়টা। তার মানে যদি কোনো মাইনাস আসে তাহলে মাইনাসটা গ্রহণযোগ্য হবে না এবং পজিটিভটাই আপনাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে x = 15, তার মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এরপরেই আমাদের শুরু হয়ে গেল অনুপাত সমানুপাত। আমরা একটু চার্টটা দেখে আসি। চার্টে 6 নম্বরে দেখেন, 6 নম্বরে কিন্তু গড়ের পরেই আমাদের ছিল অনুপাত সমানুপাত। আমাদের আরও কিন্তু অনেকগুলো টপিক বাকি, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে লেগে থাকেন, এই অঙ্কগুলো আমরা কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে করে দেব। ঠিক আছে, তাহলে অনুপাত সমানুপাতের বেশ কিছু অঙ্ক আমরা এবারে করব। কি বলা হচ্ছে এখানে? 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? আমি বেশ কয়েকবার এই ধরনের অঙ্ক করে দিয়েছি আপনাদেরকে, তো আমি শর্টকাট মেথডটা আপনাদেরকে দেখাচ্ছি। শর্টকাট মেথডটা কিভাবে কাজ করে মনে রাখবেন, সূত্র মোট মিশ্রণ ভাগ মিশ্রণের ছোট অনুপাতটা, আমি বললাম মিশ্রণের ছোট সংখ্যাটা হবে এখানে, আর গুণ হবে পার্থক্য দ্বারা। মনে রাখবেন এই সূত্রটা কিভাবে হবে আমি একটু বলে দিচ্ছি আপনাদের। মোট মিশ্রণ 60, বসাবেন 60, ভাগ করবেন কি? মিশ্রণের ছোট সংখ্যা কত? 7 আর 3 এর মধ্যে 3, আর গুণ করবেন কত? 7 থেকে 3 বাদ দিলে হবে 4। এটা দ্বারা আপনারা করবেন তাহলে মুহূর্তে উত্তর হয়ে যাবে 3 × 60 আর 4 × কত? 80। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব? যখন দেখবেন এই ধরনের অনুপাতের অঙ্কে এখানে যা আছে এখানে তার উল্টো সংখ্যা আছে, 7:3, 3:7। এখানে কত থাকে থাক সেটা দেখার বিষয় না, এটার উল্টো সংখ্যা আছে। যেমন এই অঙ্কটাও এখানে আছে প্রথমে 60,
এখানে আছে 2:1, এখানে আছে 1:2। ওকে, তার মানে সংখ্যাটা উল্টে গিয়েছে, অর্থাৎ অনুপাতটা উল্টে গিয়েছে, এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারছি। তাহলে অবশ্যই আপনারা 19 নম্বর অঙ্কের HWটা করবেন, করে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন যে এটার উত্তর কত হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা সর্বশেষ অঙ্ক অর্থাৎ 20 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 20 নম্বরটা দেখেন, আপনাদের মনে হয়তো এই মুহূর্তেই প্রশ্ন আসতে পারে যে এই যে আমরা একটু আগেই যে অঙ্কটা করলাম যে অনুপাতটা উল্টে গিয়েছিল, আর এখানে কি হচ্ছে, এখানে উল্টে যায়নি, এখানে একটা এখানে আর একটা, এই ক্ষেত্রে কি হবে, তাই না? তো দেখেন এই ক্ষেত্রে আমাদের কিন্তু অঙ্কটা একেবারে ম্যানুয়ালি করতে হবে। তাহলে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাহলে মোট কত 16 গ্রাম। আর সোনা আর তামার অনুপাত, তাহলে আমরা লিখতে পারি সোনা অনুপাত তামা ইকুয়াল টু কত 3:1। তাহলে এই যে মোট অনুপাতটা যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে 16 দেওয়া আছে, এই অনুপাতটা যেন নিঃশেষ হয়ে যায়, এইভাবে আমরা সোনা এবং তামা দিয়ে এটাকে নিঃশেষ করে দেব। তো সেটা করার জন্য কি করতে হবে, অনুপাতের যোগফল 3 আর 1 কত 4, তাহলে আমরা লিখতে পারি অনুপাতের যোগফল, আমি একটু শর্টকাটে লিখছি 3 আর 1 কত 4। তাহলে এই অনুপাতের যোগফল যেহেতু 4 হয়েছে, তার মানে আমরা সোনার পরিমাণ বের করতে পারি 16 এর, নিশ্চয়ই আপনারা 7-8 করেছেন, 4 ভাগের 3 ভাগ, এই যে সোনার পরিমাণ 3 ছিল, তাহলে 4 4 16, 3 4 কত 12। এবার তামার পরিমাণ কি হবে, 16 এর নিচে 4, তামা কত 1, তাহলে 4 4 16 4, 4 1 কত 4, তাহলে আমরা পেলাম সোনা হচ্ছে 12 আর তামা হচ্ছে 4 নিঃসন্দেহে, তাহলে 12 আর 4 16 মিলে গিয়েছে। এইবার দেখেন আমরা কি করব, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে বলা হচ্ছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1। কি মেশাতে বলেছে, সোনা মেশাতে বলেছে। তাহলে আমরা বলতে পারি সোনার পরিমাণ হচ্ছে 12 আর তামার পরিমাণ হচ্ছে 4। দেখেন এই যে সোনা অনুপাত তামা, তাহলে সোনা হচ্ছে 12 আর তামা হচ্ছে 4। তাহলে এতে কি পরিমাণে সোনা মেশাতে হবে, তাহলে আমরা ধরলাম x পরিমাণে সোনা মেশাতে হবে, মেশালে অনুপাত কত হবে 4:1। তাহলে 4:1 মানে কি, উপরে 4 তার নিচে 1, অনুপাত মানেই তো ভগ্নাংশ, তাই না? এবার এটা দ্বারা এটাকে গুণ, কত হবে 12 যোগ x, আর এটা দ্বারা এটাকে গুণ 4 4 কত হবে 16। তাহলে সুতরাং x ইকুয়াল টু, যদি 16 থেকে 12 বাদ দিই কত থাকে 4, তার মানে 4 গ্রাম কি মেশাতে হবে, আমাদের সোনা মেশাতে হবে। তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাইট। এই হচ্ছে আমাদের 20টা অঙ্ক। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার কোর্সে, ফাউন্ডেশন কোর্সে বা বেসিক কোর্সে অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই খুবই দ্রুত করবেন, কেননা কোর্সটা অলরেডি হচ্ছে শুরু হয়ে গিয়েছে, মানে হচ্ছে রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে এই মুহূর্তে, আর লাইভ ক্লাস কিন্তু সামনেই শুরু হবে। তো অবশ্যই আপনারা যারা করতে যাচ্ছেন এই মুহূর্তেই কোর্সে এনরোল করে ফেলবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে আরও একবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।